আজকে একাত্তর জার্নালে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই তার শুরুতেই থাকছে গাজা প্রসঙ্গ এবং গাজা প্রসঙ্গে যে সোশ্যাল মিডিয়াতে একটি আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই আন্দোলন কতটুকু কিভাবে পুরো বিশ্ববাসীকে নাড়া দিতে পারবে, আলোড়ন তুলতে পারবে, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। প্রকৃত অর্থে এটি আসলে কতটুকু এগোচ্ছে, কতটুকু এগোবে তা নিয়ে কথা বলবো উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে এবং যে পথে রাজনীতি, সেই রাজনীতির সামনের দিনে কি হতে যাচ্ছে, আরও 3 দফার যে উপজেলা নির্বাচন আছে সেটি কেমন হতে পারে। এবং সর্বশেষ যে বিষয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে ইলেকশন কমিশন ওয়েবসাইট থেকে ভুয়া এনআইডি সরবরাহ করার একটি পায়তারা ছিল এবং যে চক্রটি কাজটি করছিল সেই চক্রকে সিটিটিসি ধরতে পেরেছে এবং তারা বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে গণমাধ্যমকে অবহিত করেছে। কাজে এই বিষয়গুলোই মূলত আজকে একাত্তর জার্নাল টেবিলে কথা বলতে চাই। আর একাত্তর জার্নালের টেবিলের এই আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে থাকছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম এবং থাকছেন লেখক, সাংবাদিক ও কলামিস্ট মশিউল আলম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম যে আলোচনা, সেই আলোচনায় যুক্ত হবেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। সংযুক্ত হবেন অধ্যাপক ডক্টর মুনির মুস্তফা আলী, শিক্ষক, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, যুক্তরাষ্ট্র। এবং সংযুক্ত হবেন সৈকত আরিফ, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। যে আলোচনা বলছিলাম যে আমরা ফিলিস্তিন নিয়ে কথা বলতে চাই এবং যে আন্দোলনের পথে এগোচ্ছে বিশ্ব, কতটুকু সেখানে সাড়া পড়বে, একটা প্রতিবেদন আছে, প্রতিবেদনটা দেখে নেব। গাজায় গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে ঢাকা রাজপথে মানুষের এই জমায়েত। বিশেষ কোনো দল বা সংগঠনের ব্যানারে নয়, বরং সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কবি, গায়ক এবং রাজনীতিবিদ সহ সমাজের সর্বস্তরের মানুষ যোগ দেন এই মিছিলে। গাজায় ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ এবং মানব সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতির অবসানের দাবি জানান তারা। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন এবং অস্ত্র সাহায্য বন্ধ হলেই কেবল শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মনে করেন তারা। এটা জলের মতো স্পষ্ট যে ইসরায়েল গণহত্যা করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। গাজা স্বাধীন করেন, যুদ্ধে কখনো বিরতি হতে পারে না, যুদ্ধে বন্ধ ঘোষণা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করতেছে। সকাল 11টার দিকে ফিলিস্তিনের পতাকা এবং প্রতিবাদী প্লাকার্ড নিয়ে বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন তারা। পরে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। জেনেভা কনভেনশন অ্যাক্ট অনুসারে আমরা সকলে নিরাপত্তা দিতে বাধ্য, সেই জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতেছি। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন, মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। এ সময় মার্কিন দূতাবাসের কাছাকাছি প্রধান সড়কে অবস্থান নেন মিছিলকারীরা। এই সময়ে বাড্ডা সড়কে তৈরি হয় তীব্র যানজট। মানুষের ভোগান্তির বিষয় আমলে নিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত করে আন্দোলনকারীরা। গাজায় গণহত্যা না থামা পর্যন্ত প্রতিবাদের এমন কর্মসূচি চলবে বলে জানান আয়োজকরা। শফিক আহমেদ, একাত্তর, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম সৈকত আরিফ। আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এবং আপনারাই আজকে এই ঘেরাও কর্মসূচি পালন করেছেন ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাওর যে কর্মসূচি। আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই, আপনাদের যে অবস্থানটি, সেই অবস্থানটি কি, আগামী দিনের পরিকল্পনা কি? এবং আমরা শুনছিলাম যে যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হচ্ছে এবং এই হামলা বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা বিভিন্ন রকম কর্মসূচি চালিয়ে যাবেন। কি ধরনের চিন্তায় আছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই জানেন যে বিগত কিছুদিন ধরে ফিলিস্তিনে যে ইসরায়েলি আগ্রাসন চলছে, সেই আগ্রাসনে প্রায় 36,000 মানুষ মারা গিয়েছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে বিশেষত দেখা যাচ্ছে যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতেও বরং এই গণহত্যার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র যে আর্থিক সহায়তা এবং রাজনৈতিকভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছেন, তার প্রতিবাদে শিক্ষার্থীরা দাঁড়াচ্ছেন। আমরা আসলে ফিলিস্তিনের মানুষের পক্ষে সংহতি জানাতে আজকে এখানে উপস্থিত হয়েছিলাম এবং মার্কিনের যে সহায়তা চলছে, মার্কিনীদের সমর্থনে যে যুদ্ধ চলছে, আমরা মনে করি যে সেটি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তারই প্রতিবাদ অনুযায়ী আজকে আমরা মার্কিন এম্বাসি অভিমুখে ছাত্র জনতার বিক্ষোভ করেছি
এবং এটি আমরা আসলে একটি সাধারণ ব্যানারে আয়োজন করছি যাতে সর্বস্তরের মানুষজন এখানে যুক্ত হতে পারে। এবং আজকের কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মীরা উপস্থিত হয়েছেন। আমরা সামনের দিনেও আরো কিছু কর্মসূচি বিষয়ে ভাবছি, সেটি নিশ্চয়ই আমরা যথাসময়ে আপনাদের মাধ্যমে জনগণকে জানাবো। এবং আমরা এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির বিষয়ে ভাবছি, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালিত হয়েছে। আমরা চেষ্টা করব এই কর্মসূচিগুলোকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য। জি, আরেকটু জানার বিষয় আছে, সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে যে ধর্মঘটের ডাক, সেই ডাকের সাথে আপনারা একাত্মতা নিশ্চয়ই ঘোষণা করবেন, সেখানে চিন্তাটি কি? দুঃখিত, আমি শুনতে পাইনি। পুরো বিশ্বব্যাপী যে সোশ্যাল মিডিয়ায় ধর্মঘটের ডাকটি এসেছে, সেখানে নিশ্চয়ই আপনারাও সংযুক্ত হতে চাচ্ছেন। সেখানে আপনারা কিভাবে হবেন, বা এই দেশের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনাদের অবস্থান কি হবে, সেটি সম্পর্কে যদি একটু বলতেন। আমরা এই মুহূর্তে আসলে এখানে ফিলিস্তিনে প্রধানত যে যুদ্ধ বন্ধের দাবি যেটা চলছে, এবং একই সাথে এখানে যে মার্কিন সহায়তা চলছে সে বন্ধের দাবিতে, এবং ইসরায়েলের পক্ষে যে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা যারা তৈরি করছেন সে সকল সমস্ত রকম কার্যক্রমের আমরা বিরোধিতা করি। এবং সেই জন্য আমরা যথাযথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের ব্যক্তিগত পরিসরে, রাজনৈতিক পরিসরে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাব। এবং আমরা বাংলাদেশের মানুষকেও আহ্বান জানাই যে ফিলিস্তিনের মানুষের পক্ষে বাংলাদেশের মানুষ সবসময় তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, সবসময় তারা সেটি প্রকাশ করেছেন। সামনের দিনেও ফিলিস্তিনের মানুষের মুক্তির সংগ্রামে আমরা সহযোগী আকারে থাকবো, এবং তার জন্য যা যা কর্মসূচি আমাদের পালন করতে হয় আমরা সেটি নিশ্চয়ই পালন করব। জি, আপনি আছেন আমাদের সাথে, চলে আসতে চাই ডক্টর মুনির মুস্তফা আলী আপনার কাছে, এবং আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দেখলাম, সেই আন্দোলনের উপরে হামলাও দেখলাম, প্রচুর পরিমাণ গ্রেফতার হয়েছে শিক্ষার্থীরা, শিক্ষক, কাজে সেখানে আন্দোলনটি বেশ তুঙ্গেই বলা যেতে পারে। সেই সময় বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়াতে এই একটি আন্দোলনের ডাক এলো, ধর্মঘটের ডাকটি এলো, সেটিকে কিভাবে দেখছেন? এবং বিশ্ববিদ্যালয়গুলোর যে বিদ্রোহটি চলছে, সে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহের অবস্থাটি কি, মানে এখন কোন পর্যায়ে আছে? আনমিউট করতে হবে। ডক্টর মুনির মুস্তফা, ডিভাইসটি আনমিউট করতে হবে। ডক্টর মুনির মুস্তফা, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আমেরিকা ছাত্রদের যে আন্দোলনটা শুরু হয়েছে, এটা বেশ ব্যাপকভাবেই শুরু হয়েছে, এটাকে আমি পজিটিভ হিসেবেই দেখছি। এবং এই যে বাংলাদেশের যে ডেভেলপমেন্টটা দেখলাম, এটাও আমি পজিটিভ হিসেবে দেখছি। বিশ্বব্যাপী যেটা শুরু হচ্ছে, এটাও আমি পজিটিভ হিসেবে দেখছি। কিন্তু একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে, যে বাংলাদেশে বা আমেরিকায় বা এই যে পাশ্চাত্য দেশে, আপনার কানাডায় শুরু হয়েছে, অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে, নিউজিল্যান্ডে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে শুরু হয়েছে, যেখানে ছাত্ররা আন্দোলন করছে। এবং ছাত্ররা যখন ঝেঁপে পড়ে তখন কিন্তু একটা কিছু হয়। তো এখানে আমি একটা কথা বলবো, যে একটা মুভমেন্ট কিন্তু অলরেডি অনগোয়িং, যেটাকে আমরা বিডিএস মুভমেন্ট বলে জানি আর কি, যেটাকে বলা হয় বয়কট, ডাইভেস্ট অ্যান্ড স্যাংশন। এই সমস্ত মুভমেন্টের মধ্যে একটা সমস্যা আমি দেখি, যে সমস্যাটা আমি দেখি সেটা হলো, আমরা প্যালেস্টাইনদের পক্ষে কথা বলতে গিয়ে আমরা কিন্তু ইসরায়েলের যে এলিমিনেশন বা ইসরায়েলি হিউম্যান রাইটস, তারও কিন্তু বিরোধিতা করে বসে থাকি। হ্যাঁ, যেমন ইদানিং একটা স্লোগান, যে স্লোগানটা কিন্তু শুরু হয়েছিল ইসরায়েলি প্রাইম মিনিস্টার মেনাচেম বেগিন, সে যখন লিকুইড পার্টি ফর্ম করে 1977, সেই কিন্তু এই যে রিভার টু দ্য সি, এই স্লোগানটা সে শুরু করে। এবং ইসরায়েলরা এই কিছুদিন আগে আপনার ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু এই স্লোগানটাই করেছে, কিন্তু এর বদনামটা আসে কিন্তু মুসলমানদের প্রতি, প্যালেস্টাইনদের প্রতি। এই ব্যাপারে আমাদের একটু সমঝোতা হওয়া উচিত। যেমন এই যে বিডিএস যে মুভমেন্টটা সব দিক দিয়ে ভালো। যেমন আপনি যদি ইসরায়েলি বিজনেসে বা সে জুইশ বিজনেসের পকেট বুকে যদি আপনি আঘাত করতে পারেন, তাহলে কিন্তু আসলে ব্যাপারটা হলো কি, ইকোনমি কিন্তু আসলে সব কিছুর মূলে। আপনি ইকোনমিকে যদি আপনি অ্যাটাক করতে পারেন, হ্যাঁ, তখনই কিন্তু তারা একটু সাবধান হয়ে যায়। তারা এই যে একটা সমঝোতার কথা আমরা বলে থাকি, আমরা টু স্টেট সলিউশনের কথা বলে থাকি, সেদিকে কিন্তু তারা ঝুঁকে যাবে।
আপনার ইতিপূর্বে এই ধরনের কিছু মুভমেন্ট কিন্তু সাকসেসফুল হয়েছে, যেমন ধরেন আপনার সাউথ আফ্রিকার ব্যাপারে যে ইকোনমিক যে স্যাংশন সারা বিশ্ব থেকে শুরু হলো, সেটা থেকেই কিন্তু তারা সেই অ্যাপার্থাইড থেকে সরে এলো, ব্ল্যাকরা আবার ক্ষমতা এলো। আমি যে শহরে বাস করি আমেরিকার, এটার নাম হচ্ছে ব্যাটন রুজ। এই ব্যাটন রুজে আপনার 1950s একটা মুভমেন্ট শুরু হয়েছিল যাকে বলা হতো ব্যাটন রুজ বাস বয়কট। এই বাস বয়কটটা হলো তখন এই পাবলিক বাসে আপনার কালোরা সাদারা সবাই চড়তো, কিন্তু তখন একটা নিয়ম ছিল যে কালোরা চড়বে বাসের পিছনের দিকে, এবং সেই পিছনের দিকে সাদাদের যে সিটগুলো সামনের দিকে সেগুলো যদি ভরে গিয়ে কোনো সাদা যদি দাঁড়িয়ে থাকে তাহলে কালোদের সেই সিটটা সেই সাদাদেরকে ছেড়ে দিতে হবে। তো তখন এখানে একটা বাস বয়কট হলো। সেটা হলো এরা দেখলো যে পাবলিক বাসে বেশিরভাগই কৃষ্ণাঙ্গরা চড়ে, তো তারা যদি চড়াটা বন্ধ করে দেয়, তারা যদি পায়ে হেঁটে বা কারপুল করে তারা কাজে যায়, তাহলে দেখা যায় যে বাসের মালিকগুলো কিন্তু ধনী লোক, তারা সাদা লোক। সেই বাস বয়কটটা সাকসেসফুল হলো। এটাকে রেপ্লিকেট করলো মার্টিন লুথার কিং জুনিয়র, যার নাম হয়তো আপনারা সবাই জানেন, এখান কৃষ্ণাঙ্গদের নেতা ছিলেন। তিনি মন্টগোমারি বাস বয়কট নামের একটা বাস বয়কট শুরু করলো। সেটা ওই একইভাবে যে মানে তারা ওই হেঁটে গিয়ে তারা আপনার ওই কারপুল করে তারা কাজে যেত। এই 2-3 মাসে এটা করার পরে যখন দেখলো সাদারা যে তাদের মানে ওই বাসের যে আর কি বিজনেস, সেখানে তারা লোকসান দিচ্ছে, তারপর তারা কি করলো, তারপর তারা ওই যে নিয়মটা ছিল, যে লটা ছিল, সেই লটা তারা রিমুভ করলো, যেখানে কালোরা সাদারা যে যেখানে যে যখন আসবে সে সেখানে সিট পেলে সে সেখানে বসবে। হ্যাঁ, তো আমি বলবো যে আপনার এই বিডিএস মুভমেন্টের এই পার্টটা, আপনার যে বয়কট ডাইভার্স যে পার্টটা এবং স্যাংশন যে পার্টটা, এইটা যদি আপনার বিশ্বব্যাপী সরিয়ে দেওয়া যায়, এবং আমরা জানি যে বড় বড় কোম্পানিগুলো কিন্তু পৃথিবীর সমস্ত বড় কোম্পানিগুলো জুদের, হ্যাঁ, এবং তারা যদি এই পয়সা লোকসান দেওয়া শুরু করে, এটা হবে কি, তাদের এই যে কোয়ার্টারলি যে রিপোর্টগুলো আসে, রিপোর্টগুলো যখন দেখবে যে তাদের লোকসান হচ্ছে, তখন ইনভেস্টররা কিন্তু তারা সরে যাবে ওই কোম্পানি থেকে, তাদের যে শেয়ার আছে শেয়ার বিক্রি করে তারা সরে যাবে। এইটা যদি করা যায় তাহলে সাকসেসফুল হয়। তবে এই যে আমি যেটা বললাম যে আমাদের কিন্তু একটু হতে হবে, যে মানে আমরা প্যালেস্টাইনদের ভালোবাসি বলে যে ইসরায়েলদের একেবারে মানে ডুবিয়ে দিতে হবে। এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইসরায়েল বাস্তবতা, ইসরায়েল কোথাও যাচ্ছে না, ইসরায়েল যেখানে আছে সেখানেই থাকবে। কোনোদিন ওই আপনার যেটা মানে সমগ্র প্যালেস্টাইন ছিল, সেই প্যালেস্টাইন কখনো প্যালেস্টাইনিদের হবে না। সেই প্যালেস্টাইনে তো মানে জুরা, খ্রিস্টিয়ানরা, মুসলমানরা একসাথে বাস করতো। হ্যাঁ, কাজে ওইটা মেনে নিয়ে আমাদের উচিত হবে যে হ্যাঁ, ওই 2 স্টেট সলিউশনই সুন্দর সলিউশন। জি, আমি ফিরবো, অবশ্যই ফিরবো আপনার কাছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি উচিত হবে তার চেয়ে বেশি যারা অ্যাক্টিভিস্ট আছেন, যারা আন্দোলনে নেমেছেন এবং যারা এই নতুন বিশ্বে কাজ করছেন, নতুন বিশ্বে নতুন আঙ্গিকে নতুন গণমাধ্যমের, কারণ আমরা নিউ মিডিয়া জগতে আছি, সেই সময় যখন আন্দোলনটি দানা বেঁধেছে এবং আরও বেশি দানা বাঁধাবার চেষ্টায় আছে, সেই সময় আসলে দেখার বিষয় কোন দিকে যাচ্ছে। আমি ফিরবো আপনার কাছে এবং ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার বিশ্লেষণটিও তো অবশ্যই জানতে চাই, আমাদের মূল অতিথিরা আছেন। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে যে প্রশ্নটি মূলত রাখছিলাম, সেখানে আপনার বিশ্লেষণটি বুঝতে চাই। নতুন বিশ্বে নতুন আন্দোলন, নতুন রকম ধর্মঘটের ডাক, এবং আমরা দেখলাম যে ধর্মঘটে তাদের আহ্বানটা হচ্ছে যার যার জায়গা থেকে এই শুক্রবার মানে আজকে 10ই মে কাজ করবেন না, কেনাকাটা থেকে বিরত থাকুন, ডেবিট ও ক্রেডিট কার্ডে কোনো লেনদেন করবেন না। কতটুকু সফল হতে পারে? মাঝখানে কথাটা কেটে গিয়েছিল, আরেকদম। জি, ডক্টর ইমতিয়াজ, মূলত প্রশ্ন যেটি রাখছিলাম যে যখন সোশ্যাল মিডিয়া বিশ্বজুড়ে ধর্মঘটের ডাকটি আসছে, সে সময় নতুন বাস্তবতায় নতুনভাবে ধর্মঘটের ডাকটি এসেছে এবং তারা যে আহ্বানটি জানিয়েছেন, সেই আহ্বানে আজকের দিনে কোনো কাজ করতে মানা করা হয়েছে, কেনাকাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং ডেবিট ও ক্রেডিট কার্ডে কোনো লেনদেন করতে মানা করা হয়েছে। এই আন্দোলন কতটুকু সফল হতে পারে বা এই ডাকে কতটুকু সাড়া মিলতে পারে বিশ্বব্যাপী, যেহেতু নিউ মিডিয়া একটি নতুন বাস্তবতায় আমাদের? ধন্যবাদ। যেটা বোঝা দরকার সেটা হলো যে এই প্রথমবার বিশ্ব একটা জেনোসাইড দেখেছে টেকনোলজির মাধ্যমে। এটাই হলো মানে মূল পরিবর্তন। জেনোসাইড আগেও হয়েছে, আমাদের 71-এও জেনোসাইড হয়েছে, কিন্তু কখনো মানুষ লাইভ জেনোসাইড দেখেনি। এই প্রথমবার লাইভ জেনোসাইড দেখেছে এবং এই কারণেই মূল আমেরিকায়, যেই আমেরিকা বড় আকারেই অস্ত্র
দিয়ে সাহায্য করছে ইসরায়েলকে, তার কমপ্লিসিটি ধরা পড়েছে এবং বড় আকারে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন জেগে উঠলো, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, তার উপরে আইভি লীগ। এর একটা বড় কারণ হচ্ছে সেই আইভি লীগ তারা যেই এন্ডাওমেন্ট ফান্ড আছে, বিশাল এন্ডাওমেন্ট ফান্ড তাদের, হার্ভার্ড, ইয়েল সবারই বিশাল এন্ডাওমেন্ট ফান্ড, সেই ফান্ডটা রীতিমতো যেই ব্যবসাটা করে সেই ব্যবসাটা তারা দেখছে মূলত ইসরায়েলের সাথে বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আবার অস্ত্র দিচ্ছে। এই কারণেই তারা বলছে যে তারা যেটা শিখছে, হিউম্যান রাইটস, ডেমোক্রেসি যে শিখছে, তার সাথে তার বিশ্ববিদ্যালয়ের যেই অর্থর যে কাঠামো সেটা এক না, এটা বিশাল কন্ট্রাডিকশন। এই কারণেই কিন্তু যতটা না পাবলিক ইউনিভার্সিটি জেগে ওঠে, তার চেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আন্দোলনটা করছে এবং ওই কারণেই ডাইভার্স, বড় একটা ডিসক্লোজ অ্যান্ড ডাইভার্স এই বিষয়টা কিন্তু সামনে এসেছে। অন্য কথায় এই নিউ টেকনোলজি, এবং তার মধ্যে মনে রাখতে হবে টিকটক একটা বড় ভূমিকা পালন করেছে। এই টিকটকের কারণেই কিন্তু লাইভ আমরা দেখতে পেরেছি এবং এই কারণেই আবার পশ্চিমা বিশ্ব টিকটকের উপর বড় আকারে ক্ষেপে আছে। কিন্তু টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, সেটা একটা টিকটক বন্ধ করলে আরও 10টা টিকটকের মতন টেকনোলজি তৈরি হবে। সেই জায়গায় পুরো বিশ্ব এই যে দেখলো এবং আন্দোলনের কাঠামো কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং সেই পরিবর্তনেরই একটা অংশ হলো এই যে আগামী শুক্রবারের বা আগামীকাল যেই ডাকটা দেওয়া হয়েছে যে বন্ধ করা, এটা মূলত আমি মনে করি জনমত তৈরি করা। মনে রাখতে হবে যে সবগুলোই যে একেবারে ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে, ব্যবসা ইম্প্যাক্ট পড়বে, নট নেসেসারিলি, কিন্তু আমি মনে করি না সেটা সবসময় সব আন্দোলনে, এই ধরনের বয়কট আন্দোলনে তাই হয়েছে। বয়কটের অন্যতম মানে যেটা হয় সেটা জনমত তৈরি করা, যেটা আমরা আমাদের এই দক্ষিণ এশিয়ায় মহাত্মা গান্ধীর যেই বয়কটের যেই কি বলা হয় রাজনীতি ছিল, সেটাও কিন্তু বড় আকারে জনমত তৈরি করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে বিশাল একটা কাঠামো তৈরি করতে পেরেছিল এবং যেই কারণে ব্রিটিশরা এক সময় বাধ্য হলো চলে যেতে। তো আমার মনে হচ্ছে যে ওই জায়গায় আমার মনে দৃষ্টিটা দেয়া দরকার যে একেবারেই যে সাংঘাতিকভাবে সব কিছু হবে তা না, কিন্তু এই যে শুক্রবার এরকম একটা জিনিস যে ক্রেডিট কার্ড বন্ধ করা বা এমন কোনো যারা মোটামুটি আমরা জানি ইসরায়েলের যেখানে এক ধরনের ইনভেস্টমেন্ট আছে সেগুলো থেকে দূরে থাকা, এটা বলার ফলে যে হয়েছে অনেকেই কিন্তু সজাগ হবে এবং আমি মনে করি এই জনমতটা বড় আকারে প্যালেস্তাইনের যেই জেনোসাইডের যে বিষয়টা সেই জায়গায় হয়তো এক জায়গায় যে হয়তো থামবে। জি, অনেক ধন্যবাদ। চলে আসবো মশাল আলম আপনার কাছে, আপনার বিশ্লেষণটি বুঝতে চাই এবং একই সাথে এটাও একটু উল্লেখ করতে চাই, আমাদের এখানেও যখন গণজাগরণ মঞ্চ হয়েছে সে সময় আমরা কিন্তু এই নিউ মিডিয়ার একটি প্রভাব দেখেছি এবং আমরা যখন এজেন্ডা সেটিংয়ের কথা বলতাম, এক সময় ছিল হচ্ছে পাবলিক এজেন্ডা, মিডিয়া এজেন্ডা, এর মাঝে নতুন করে সোশ্যাল মিডিয়া এজেন্ডার বিষয়টিও কিন্তু চলে এসেছে। এই সেটিংয়ের ক্ষেত্রে তারাও হেল্প করছে। কাজেই এখন এই ধর্মঘট বা এই যে আন্দোলন অথবা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদটি এজেন্ডাটি আসলে সেট করে দিবে সোশ্যাল মিডিয়া, সেটিকেই বা কীভাবে দেখেন একজন গণমাধ্যমের মানুষ হিসেবে? এটা একটা লক্ষ্য করার বিষয় যে দেখেন ইসরায়েল এবার যেটা শুরু করেছে গত অক্টোবরের 7 তারিখ থেকে, সেটাকে মনে হচ্ছে যেন এক ধরনের, এটাকে জেনোসাইড বলা হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে তারা এবার নেমেছে এক ধরনের এথনিক ক্লেনজিং এর জন্য। মানে তারা এই অক্টোবরের 7 তারিখ থেকে পর্যন্ত গাজায় 34,000 মানুষকে হত্যা করেছে। তাদের মধ্যে প্রায় 60% হচ্ছে নারী ও শিশু। শিশু মারা গেছে 15,000-এর বেশি। এবং এই যে জাতিসংঘ, সাধারণ পরিষদ, তারপরে বিশ্বব্যাপী এত প্রতিবাদ, তা সত্ত্বেও তারা সর্বশেষ রাফায় হামলা চালিয়েছে। এর আগে তারা গাজা সিটিতে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ির কথা তো বলাই বাহুল্য, তাদের যে আক্রমণের যে মাত্রা, সেই মাত্রা লক্ষ্য এর আগে এইরকম ব্যাপক মাত্রা এর আগে লক্ষ্য করা যায়নি। এই থেকে আমার মনে হচ্ছে যে তারা এবার নেমেছে যে ফিলিস্তিনি জাতিগোষ্ঠীটাকে জাতিগতভাবে নিধন যজ্ঞের একটা উদ্যোগ তারা এবার নিয়েছে এবং তারা কোনোভাবেই যেন থামতে চাইছে না।
এবং এর পরিপ্রেক্ষিতে যে প্রতিবাদ, যে বিক্ষোভ শুরু হলো, সেটা কিন্তু অনেক দেরিতে শুরু হলো এইভাবে ব্যাপক মাত্রায়। ধরেন এই যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা শুরু হলো গত 17 এপ্রিল থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটি দিয়ে শুরু হলো, এবং সেটা ছড়িয়ে পড়েছে অনেক ক্যাম্পাসে, 80টার বেশি ক্যাম্পাসে অলরেডি ছড়িয়ে পড়েছে। এগুলি সব হচ্ছে। আবার এর বাইরে আমরা সারা বিশ্বে এখন লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়া বেশ সরব হয়ে উঠেছে, এবং এরই ইম্প্যাক্ট থেকে আমার মনে হয় বাংলাদেশেও এটা শুরু হয়েছে। তো বাংলাদেশে এটা ভালো যে শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা সীমাবদ্ধ নেই, এটা শুধু ভার্চুয়াল নেই, এটা একটা ফিজিক্যাল প্রতিবাদের মধ্যে আমরা আজকে এটা দেখতে পেলাম। খুব ছোট পরিসরে হলেও একটা মিছিল বেরিয়েছিল, তারা মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হয়েছিল, যদিও মাঝখানে তাদের থামিয়ে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে এই আন্দোলন, এই প্রতিবাদ, বিক্ষোভ এগুলো ভবিষ্যতে আরো বাড়বে, সোশ্যাল মিডিয়া আরো বড় আকারে এটা ছড়িয়ে পড়বে আমার মনে হয়। কিন্তু আমার যেটা মানে আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে এই সমস্ত কিছুর ইম্প্যাক্ট কিন্তু আমরা মধ্যপ্রাচ্যে তেমন দেখতে পাচ্ছি না। ইসরায়েলের আশেপাশে যেসব আরব দেশগুলো আছে, যেমন ধরেন ইজিপ্ট, জর্ডান, তারপরে লেবানন, তাছাড়া আরেকটু দূরে সৌদি আরব, এই সমস্ত দেশে কিন্তু আমরা এইসব আন্দোলন যেগুলো দেখছি সব বাইরে দেখতে পাচ্ছি। এখন এই যে বৈশ্বিক আন্দোলন যেটা সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে, এইটার ইম্প্যাক্ট যদি আরব বিশ্বে পড়ে, এবং সেইটা যদি শুধু ভার্চুয়াল আন্দোলনের মধ্যে, বিক্ষোভ প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে এক ধরনের ফিজিক্যাল মুভমেন্ট, ফিজিক্যাল মোবিলাইজেশনের মধ্যে যায়, তাহলে এই আরব রাষ্ট্রগুলো যারা এটা এখানকার ভূরাজনৈতিক কলাকৌশলের কারণে তারা ইসরায়েলের সঙ্গে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলেও এক ধরনের মেনে নেওয়ার সম্পর্ক তারা বজায় রেখে চলেছে, বিশেষ করে সৌদি আরব, বিশেষ করে জর্ডান এবং ইজিপ্ট খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী। এরা এইরকম একটা জাতিগত নিধনযজ্ঞ চলছে, তাদেরকে আমরা ওরকম ভাবে সরব দেখতে পাচ্ছি না। এখন আমার কথা হচ্ছে যে গোটা পৃথিবী এবার যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, সেটা কিন্তু শুধু ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র এবং সেখানকার জনগোষ্ঠী মুসলিম, সেই কারণে এই প্রতিবাদ হচ্ছে তা না। কিন্তু আমি ওই কারণেও কিন্তু এটা বলছি না যে আরব রাষ্ট্রগুলোকে মুসলমান বলে, ফিলিস্তিনিরা মুসলমান বলেই এটার প্রতিবাদ করতে হবে, তা না। এটা ফিলিস্তিনকে তারা ইসরায়েল দখল করতে 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 তারা একেবারে একটা ভূখণ্ডে পরিণত করেছে, এবং সেখানে এখন বলা হচ্ছে যে এখন তারা যে জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে, সেটাকে পশ্চিমা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যুদ্ধ। কিসের যুদ্ধ? কোথায় যুদ্ধ? যুদ্ধ তো হচ্ছে না, এটা একতরফা নিধনযজ্ঞ চালানো হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে ইসরায়েল বনাম গাজা, এখানে ফিলিস্তিন অনুপস্থিত। ফিলিস্তিন শব্দটা, প্যালেস্টাইন শব্দটা তারা ব্যবহারই করছে না, যেন প্যালেস্টাইন এক্সিস্ট করে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে যেখানে গেছে, সেখানে আরব বিশ্ব থেকে শুরু করে এই যে ইউরোপিয়ান দেশগুলো, বিশেষ করে আমেরিকার ভূমিকা তো এবার খুবই নগ্ন রকমের, গ্লানিকর। যে কারণে আন্দোলনটিও কিন্তু ছাত্রদের জায়গা থেকে এলো, শিক্ষার্থীরাই ডাকতে দিল, এবং সেই আন্দোলনটি ধর্মঘটের শুরু কিন্তু হলো সেই আমেরিকা থেকে দেখা গেল। অনেক ধন্যবাদ মশিউল আলম। মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে আসবো, একটু দ্রুততার সাথে যেতে হচ্ছে যেহেতু আরও কিছু বিষয় আছে। এবং মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে একইভাবে আসলে জানতে চাইবো, ফিজিক্যাল মুভমেন্ট তো থাকতেই হবে, পাশাপাশি পুরো বিশ্বকে একটি জায়গায়, একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে একইভাবে এই গাজার পক্ষে দাঁড়ানো, ইসরায়েলের এই হামলা বন্ধ করার জন্য দাঁড়াবার যে আহ্বান, সেটি আসলে এবার কিভাবে দেখছেন আপনারা? তার কারণ হচ্ছে গণমাধ্যম মেইনস্ট্রিম যেটি আছে, সেটির যে ধারাবাহিকতা আর সোশ্যাল মিডিয়ার যে ধারাবাহিকতা, দুটোর মধ্যে কিন্তু ভিন্নতা আছে। ধন্যবাদ আপনাকে, ঠিকই বলেছেন। দেখেন, আমরা যারা গণযোগাযোগের শিক্ষার্থী, তারা গ্লোবাল ভিলেজের কথা শুনতাম তখন, এটা দৃশ্য তো দেখতে পারতাম না, কিন্তু এখন আমার কাছে মনে হয় সকল বিশ্ববাসীর সামনে গ্লোবাল ভিলেজটা একেবারে উন্মুক্ত। যেই কারণে আপনাকে ওই সোশ্যাল মিডিয়া এবং মাস মিডিয়া মিলে কিন্তু কে কি করছেন সবার সামনে গোপন রাখার কোনো ব্যবস্থা নাই। এখানে বঙ্গবন্ধুর একটা উক্তি আমার খুব মনে হচ্ছে যে পৃথিবী দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। উনি বলেছিলেন আমি শোষিতের পক্ষে। এখন পৃথিবীটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই বক্তব্যটা। শোষক শোষিতের মধ্যে দেখা যাচ্ছে শোষকের জায়গায় সংখ্যা একেবারে অল্প কিছু সংখ্যক মানুষ, বলতে গেলে একটি দুটি দেশ সারা পৃথিবীকে শোষণ করছে।
আমরা এখন চরিত্রটা কিন্তু এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। অন্তত গণমাধ্যম বলেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সারা বিশ্ব বিবেকের বাইরে গিয়ে এক ধরনের আগ্রাসন চালাচ্ছে। এটা কোনো মাত্র যুদ্ধ তো নাই, আমি মশিউলের সাথে একমত, কিন্তু যুদ্ধ বলার কোনো সুযোগ নেই। আপনি দেখেন একমাত্র আমরা খবর কিন্তু এখন নানান রকম মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার বাইরেও মাস মিডিয়া বিভক্ত, পশ্চিমার পক্ষে পশ্চিমার বিপক্ষে। সেই জায়গায় আল জাজিরাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যারা নিউজ রুমে কাজ করি, নিউজ রুম চালাই, তাদের আমরা একটা নিউজ নিতে হলে আমাকে 3টা সোর্স থেকে নিতে হয়। সেটা সাংবাদিকতার এথিক্সের কারণে না, মানে বাস্তবতার কারণে। আমি যদি সিএনএন রয়টার ফলো করি একরকম দৃশ্য পাবো এক পাশ, আমাকে আল জাজিরা দিয়ে মাঝামাঝি করতে হয় অথবা অন্যান্য কোনো গণমাধ্যম দিয়ে। এই বাস্তবতার মধ্যে এটা মানুষের সামনে পরিষ্কার যে একপক্ষীয় যে বক্তব্য পশ্চিমা মিডিয়াগুলো দিচ্ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছিল এতদিন রাগঢাক করে, এটা পরিষ্কার হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র মুখে যা বলে ভেতরে তাদের কাজটা অন্যরকম হচ্ছে। যেই কারণে আপনি যেটা শেষ বাক্যটি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কিন্তু প্রতিবাদটা ব্যাপক হচ্ছে। এই জায়গায় আমি বলবো রিলিজিয়াস কারণ না, এখন কিছুটা হিউম্যানিটেরিয়ান কারণ, কিছুটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রত্যেকটা নাগরিক দেখতে পাচ্ছে, যেটা ডক্টর ইমতিয়াজ বললেন যে আইভি লিগের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে সেখানে অন্যান্য বড় বড় ইউনিভার্সিটিগুলোর শিক্ষার্থীরা দেখছে যে আমি পড়ছি কোনটা আর করছি কি। তার মানে আমাদের এথিক্স পড়ানো হচ্ছে, আমাদের নানান রকম জ্ঞানের কথা পড়ানো হচ্ছে, আর একটা উল্টো অপরাধের কাজ করানো হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক। এইরকম একটা বাস্তবতার মধ্যে আপনি যেটা বললেন, আপনার প্রশ্নের উত্তরে বলবো এককভাবে কোনো প্ল্যাটফর্মে আন্দোলন গড়ে তুলবে এরকমটা আমি আশা করি, এটা অনেক বড় আশা। তবে বিচ্ছিন্নভাবে একই কজে যখন বিশ্বব্যাপী এই কথাগুলো উচ্চারিত হবে, একইভাবে যেমন আজকে হয়তো কালকে আমরা ঢাকায় দেখবো না যে মার্কেটিং দোকানে গেলে আপনি দেখবেন না যে দোকানপাট বন্ধ হয়ে গেছে, কেনাকাটা বন্ধ, কিন্তু এথিক্যালি এইটা এই যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে অনেকে জানতেন না, এটা যে প্রচার করা হলো, আমরা গণমাধ্যমগুলো প্রচার করব, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে, বিশ্বব্যাপী এই জায়গাগুলো হচ্ছে। সেই জায়গায় আমি বলবো যেখানে ইউরোপের মধ্যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র বন্ধু না, একেবারে অন্ধ সাপোর্টার, তারা যেমন ইসরায়েলকে সাপোর্ট করছে, সেখানেও কিন্তু প্রতিবাদ হচ্ছে। দুঃখজনক হচ্ছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্য যদি একটু সোচ্চার হতো তাহলে হয়তো এই জায়গাটা অনেক এগিয়ে যেত। আমাদের আজকে নাগরিকরা সোচ্চার, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেই শুরু থেকে বলে এসছেন উনি প্যালেস্টাইনের এই আগ্রাসনের প্রতিবাদ করে আসছেন। ওআইসি নীরব কেন আজকে? ওআইসির তো মূল ভূমিকা পালন করবার কথা। এই জায়গাটায় আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে ছাত্ররা এগিয়ে এসছে যে কোনো আন্দোলনে। আপনি কল্পনা করেন মুক্তিযুদ্ধের সময় আমরাও কিন্তু একেবারে অসহায় ছিলাম। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী থেকে শুরু করে সেখানকার শিল্পী থেকে শুরু করে বিশ্বব্যাপী আমাদের পক্ষে কিন্তু সমর্থন এসেছিল বলেই আমরা শেষ পর্যন্ত স্বাধীনতা পেয়েছি। একই সময় প্যালেস্টাইনরা তাদের জন্য, তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। আজকেও তাদের কিন্তু হত্যাকাণ্ড শেষ হয় না, তাদের নিরীহ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে মারা যাচ্ছে। এই জায়গাটায় আসার বিষয় হচ্ছে বিশ্বব্যাপী এখন যোগাযোগটা এত ক্লিন হয়ে গেছে যে আপনি রাগঢাক করার কিছু না। মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে জো বাইডেন বলতে বাধ্য হয়েছে যে আমরা মানুষ মারার মতো অস্ত্রপাতি দেওয়া বন্ধ করব। তার এক পর্যন্ত কিন্তু স্বীকারই করে না আমরা অস্ত্রপাতি দিচ্ছি। এখন এই যে দাবিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তাদের অস্ত্র বিক্রি করার যে প্রবণতা ছিল মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে, সেখানে যদি টান পড়ে এবং তাদের জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে যদি টান পড়ে, আমার ধারণা তাদের যে পলিসি সেটা খানিকটা চেঞ্জ করবে। কারণ শেষ পর্যন্ত কিন্তু তাদের নির্বাচনের সামনে, সেই নির্বাচনকে কিন্তু আনচ্যালেঞ্জ যেতে দিবে না নাগরিকরা। এখানে একটা এবং তাদের যে পলিসি আছে সেটি পরিবর্তন করার জন্য, চাপ তৈরি করার জন্য, পুরো বিশ্ববাসী যেন চাপটি তৈরি করতে পারে তার চেষ্টাটি চলছে। এবং আমাদের বিশ্বাস পূর্বের যত অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বলা যায় যে আজ হোক কাল সেটি সফল হবে, এই প্রত্যাশা আমরা রাখতে চাই। আমার মনে হয় আজকে এই আলোচনা আমাকে শেষ করতে হবে। অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক ডক্টর মনির মুস্তফা আলী এবং সৈকত আরিফ আপনারা ছিলেন আমাদের সাথে। ধন্যবাদ, কৃতজ্ঞতা।